এই পর্দার দাম কত হতে পারে? ৫০০, ৫,০০০ কিংবা ৫০,০০০? আপনাদের ধারণারও বাইরে এই পর্দা কিনতে ব্যয় ধরা হয়েছে ৩৭ লক্ষ টাকা। ফরিদপুর মেডিকেল কলেজ আইসিইউ ইউনিটের জন্য কেনা এক একটি পর্দার দামই ধরা হয়েছিল ৩৭ লক্ষ টাকা করে। শুধু পর্দাই নয়, এমনকি স্টেথিস্কোপ এবং ব্লাড প্রেশার মেশিনের মতো সাধারণ জিনিসের দামও ধরা হয়েছিল লাখ লাখ টাকা। আর লাখ টাকা দামের জিনিসের দাম ধরা হয়েছিল কোটি কোটি টাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বালিশ কেন্দ্রের কথা মনে আছে নিশ্চয়ই। সেখানে সামান্য বালিশ কিনতে খরচ করা হয়েছিল কোটি কোটি টাকা। এই দেশেই ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুতে ওঠার জন্য ব্যবহার করতে হয় বাঁশের সাঁকো। ৩৮ কোটি টাকার সেতু, অথচ এই সেতু পার হতে হচ্ছে ৫০ ফুট উঁচু বাঁশের মই দিয়ে। সোনার এই দেশের সরকারি প্রকল্পগুলোতে এমন অপ্রতিরোধ্য লুটপাট চলছে অহরহ। এভাবে কত শত দুর্নীতি যে এই দেশে হচ্ছে তা অনেকের ধারণারও বাইরে। আমরা এসব শুনে এবং জেনে অভ্যস্ত, কিন্তু দুর্নীতি বিরোধী এত কঠোর আইন থাকার পরও কেন এত দুর্নীতি হয় তা কি আমরা জানি? আমরা জানতে চাই এত দুর্নীতি এই সিস্টেমে কেন হয়। আমরা আরেকটু গভীরে প্রবেশ করতে চাই আর প্রশ্ন করতে চাই এই দুর্নীতিগ্রস্ত সিস্টেমকেই। ২০২১ সালে পরিচালিত এক জরিপে দেখা যায় বাংলাদেশের ৭০.৯% পরিবার কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার হয়েছে। দর্শক, জুলাই পরবর্তী অনেক আশা আকাঙ্ক্ষার এই দেশে ২০২৫ সালেও কি দুর্নীতি থেমে গেছে? যদি থেমে না থাকে, তবে কেন থামছে না? দুর্নীতির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তই বা কারা? আমরা আমাদের এই ভিডিওতে সেই সবের উত্তরই খোঁজার চেষ্টা করব। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি তাদের বার্ষিক দুর্নীতি ধারণা সূচক প্রকাশ করেছে। এই সূচকে বাংলাদেশ ১০০-এর মধ্যে মাত্র ২৩ স্কোর পেয়েছে। আতঙ্কিত হওয়ার মতো বিষয়টি কি জানেন? বৈশ্বিক গড় স্কোর ৪৩ থেকেও ২০ পয়েন্ট কম বাংলাদেশের। ফলে বাংলাদেশকে অত্যন্ত গুরুতর দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ফেলা হয়েছে। বাংলাদেশের অবস্থান গত বছরের তুলনায় ২ ধাপ পিছিয়ে এবার ১৫১তম। দেশ যে কী পরিমাণ দুর্নীতির শিকার, দেশের দুর্নীতির অবস্থা যে ক্রমশ বেড়েই চলছে, তা এই তথ্যগুলো থেকে স্পষ্টভাবেই বোঝা যায়। দেশের অর্থনৈতিক শ্বেতপত্রের তথ্য অনুযায়ী বিগত স্বৈরাচারী আওয়ামী আমলে দেশ থেকে প্রতি বছর গড়ে $১৬ বিলিয়ন করে পাচার করা হয়েছে। এই হিসেবে ১৫ বছরে দেশ থেকে প্রায় $২৩৪ বিলিয়ন উধাও করে ফেলেছে পাচারকারীরা। আর এই পরিমাণ অর্থ দিয়ে ৯০০টিরও বেশি পদ্মা সেতু কিংবা ৭০০টিরও বেশি মেট্রো রেল নির্মাণ করা সম্ভব ছিল। বিগত স্বৈরাচারী আওয়ামী শাসনামলে আমরা দেখেছি চৌকিদার থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই ছিল দুর্নীতিবাজ। তবে বাংলাদেশে কয়েক শ্রেণীর মানুষ দুর্নীতি করে সবচেয়ে বেশি। এক্ষেত্রে রাজনীতিবিদরা সবচেয়ে বেশি এগিয়ে। দুর্নীতিবাজ রাজনীতিবিদদের মধ্যে স্বৈরাচারী আওয়ামী লীগ নেতা সালমান এফ রহমানের নাম সবার শুরুর দিকে আছে। সে একাই বিভিন্ন ব্যাংক থেকে ৩৬,০০০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছে। এছাড়াও ২০১০ সালের শেয়ার বাজার কেলেঙ্কারির কথা আপনারা ভুলে যাননি নিশ্চয়ই। আওয়ামী এমপি মন্ত্রীদের সবাই এরকম কম বেশি দুর্নীতি করেছে। ভূমি অফিসে ঘুষের বিষয়টি দেশে খুবই পরিচিত একটি বিষয়। এই দুর্নীতির পেছনের কারিগর স্বৈরাচারী আওয়ামী ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবার, যাদের যুক্তরাজ্যে ৩০০টিরও বেশি সম্পত্তি রয়েছে, যার মোট মূল্য প্রায় ১৬০ মিলিয়ন ইউরো। এছাড়াও তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও দুবাইয়ে $২৯৫ মিলিয়ন মূল্যের ৪৮২টি সম্পত্তি অবৈধভাবে অর্জনের অভিযোগ রয়েছে। আওয়ামী এমপি মন্ত্রীদের এমন দুর্নীতির তালিকা বেশ দীর্ঘ। অন্যান্য রাজনৈতিক দলের নেতারা যে নিষ্পাপ এমন ভাবারও অবশ্য কোনো কারণ নেই। দুর্নীতির এই রেসে তারাও কিন্তু পিছিয়ে নেই, চাই শুধু একটু সুযোগ। বাংলাদেশের রাজনীতিবিদদের মতোই, এমনকি কখনো কখনো তার চেয়েও বেশি দুর্নীতি করে থাকে সরকারি আমলারা। দেশের খেয়ে দেশের পরে দেশের সাথেই গাদ্দারি। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের নাম এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য। দেশজুড়ে বেনজিরের ৭৮৬ একর অবৈধ জমির সন্ধান পাওয়া গেছে। দুর্নীতিতে নিজেকে এক অনন্য মাত্রায় নিয়ে গিয়েছিল এই বেনজির। অর্থনৈতিক শ্বেতপত্রের খসড়া থেকে জানা যায়, গত ১৫ বছরে সরকারি বিনিয়োগের জন্য বিভিন্ন পণ্য ও সেবা কিনতে ব্যয় হয়েছে প্রায় ৭,২০,০০০ কোটি টাকা, যেখানে ঘুষ হিসেবেই দিতে হয়েছে ১,৬১,০০০ কোটি টাকা থেকে ২,৮০,০০০ কোটি টাকার মতো। এ ঘুষ নিয়েছে রাজনৈতিক নেতা, আমলা ও তাদের সহযোগীরা। ঘুষের টাকার মধ্যে ৭৭,০০০ থেকে ৯৮,০০০ কোটি টাকা গেছে আমলাদের পকেটে। রাজনৈতিক নেতা ও তাদের সহযোগীদের কাছে গেছে আরও ৭০,০০০ থেকে ১,৪০,০০০ কোটি টাকা। রাজনীতিবিদ এবং আমলারা দুর্নীতি করে বিদেশে নিজেদের সেফ হোম তৈরি করেছে, কিন্তু বিপদে রয়েছে এদেশের সাধারণ মানুষ। এলিটদের করা দুর্নীতির ঘানি টানতে হয় এদেশের গরিব কাঙালদের।
ঘুষের টাকা দিতে না পারলে গরিবের কাজ হয় না, সেবা পায় না, চাকরি পায় না। আবার টাকা পাচারের ফলে দেশে যে অর্থ সংকট সৃষ্টি হয় সেটারও বোঝা বহন করা লাগে দেশের সাধারণ মানুষকেই। টিআইবির ২০১২ সালের জরিপ অনুযায়ী দুর্নীতির প্রভাব সবার উপর থাকলেও গরিবরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। দেশের প্রতিটি পরিবারের বার্ষিক ব্যয়ের ৪.৮% দুর্নীতির পেছনে যায়, যা গরিবদের ক্ষেত্রে ৫.৫% এবং ধনীদের বেলায় মাত্র ১.৩%। দুর্নীতির বোঝা গরিবদের ওপরই বেশি পড়ছে, কারণ ধনীরা নিজেদের প্রভাব ব্যবহার করে কাজ উদ্ধার করতে পারে, যা গরিবদের জন্য কঠিন। আবার তুলনামূলকভাবে প্রভাবশালীদের কাছ থেকে ঘুষ নিতেও কুণ্ঠিত থাকেন আমলারা। কিভাবে দুর্নীতি করে? বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া দেশ। দেশের মানুষ রক্ত দিয়ে স্বৈরাচার হাসিনাকে হটিয়েছে। এক সরকার গিয়ে আরেক সরকার আসে, কিন্তু তবু এখনও দুর্নীতির গ্রাস থেকে বের হতে পারিনি আমরা। এর পিছনে কারণ কি? কারণ এ দেশের কাঠামোতেই দুর্নীতি জায়গা করে নিয়েছে। মানে দুর্নীতি করাটাই এখানে স্বাভাবিক পদ্ধতি। বিভিন্ন গবেষণা প্রতিবেদনে এই বিষয়টি উঠে এসেছে। করাপশন ইন বাংলাদেশ, ব্যাকগ্রাউন্ড কজেস অ্যান্ড কারেন্ট সিনারিও শিরোনামের একটি গবেষণাপত্রে বলা হয়েছে, বাংলাদেশে দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে মানুষ এখন প্রকাশ্যে ঘুষ দেওয়া নেওয়াকে খারাপ চোখে দেখে না। সবাই বিশ্বাস করে সরকারি অফিসে ঘুষ ছাড়া কাজ হয় না। মানুষের হৃদয়ে মননে এটা প্রথিত হয়ে গেছে যে ঘুষ প্রদান এই সিস্টেমেরই অংশ। টিআইবির এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘুষ প্রদানকারী ৭৭.২% পরিবার জানিয়েছে ঘুষ না দিলে সেবা পাওয়া যায় না। এটিকে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ হিসেবে দেখছে টিআইবি। আনকভারিং দ্য চেইন অব করাপশন, এ কেস স্টাডি ইন বাংলাদেশ শিরোনামের আরেকটি গবেষণাপত্রে বলা হয়, করাপশন ইজ নট মেয়ারলি এ সিরিজ অব আইসোলেটেড ইনসিডেন্টস বাট এ ডিপলি ইনগ্রেইনড সিস্টেম সাপোর্টেড বাই পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল স্ট্রাকচার্স। অর্থাৎ দুর্নীতি এখানে কেবল কিছু বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর মাধ্যমে গভীরভাবে প্রথিত একটি সিস্টেমই দুর্নীতি। এদেশে দুর্নীতির প্রধান খেলোয়াড় হল রাজনৈতিক নেতৃত্ব এবং আমলারা। এই দুই শ্রেণীর লোকের যোগ সাজসেই বাংলাদেশের বেশিরভাগ বড় বড় দুর্নীতি সংঘটিত হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, সেনাবাহিনী, পুলিশ, রাজস্ব বোর্ড এবং প্রধান রাজনৈতিক দলসমূহ উচ্চ পর্যায়ের দুর্নীতির আশ্রয়স্থল হয়ে উঠেছে। এ প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক নেতা ও আমলাদের মধ্যে যোগসাজশের মাধ্যমে দুর্নীতি সংঘটিত হচ্ছে। এ কারণে বাংলাদেশ লুটেরাদের দ্বারা পরিচালিত ক্লেপ্টোক্রেটিক দেশে পরিণত হওয়ার ঝুঁকিতে আছে বলে জানাচ্ছে টিআইবি। বাংলাদেশের দুর্নীতি বিরোধী আইনকানুন দেখে আপাতদৃষ্টিতে মনে হতেই পারে যে দুর্নীতি নির্মূল করা সম্ভব, কিন্তু বাস্তবে মুক্তিযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে আশানুরূপ কোনো সফলতা পাওয়া যায়নি। সামরিক শাসনামলে যেমন দুর্নীতিতে দেশ সয়লাভ ছিল, ৯০-এর দশক থেকে শুরু হওয়া গণতান্ত্রিক সরকার ব্যবস্থাতেও দুর্নীতির রাজত্বে চলেছে দেশ। যে যখন ক্ষমতায় গিয়েছে দুর্নীতি করে দেশকে পথে বসানোর আয়োজন সম্পন্ন করে গেছে। নতুন সরকার এসে ধুমধাম কিছু আইন কানুন তৈরি করলেও প্রকৃতপক্ষে আইন বাস্তবায়নে কখনোই তারা আগ্রহী ছিল না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ওভারভিউ অব করাপশন অ্যান্ড অ্যান্টি করাপশন ইন বাংলাদেশ নামক গবেষণা প্রবন্ধে বলা হয়, বাংলাদেশ দুর্নীতি বিরোধী আইন কাঠামো মোটামুটি শক্তিশালী হলেও বাস্তবায়ন খুবই দুর্বল। আইন মানার সংস্কৃতিও বেশ অনুপস্থিত। সব সরকারই দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলেছে এবং কিছু হাই প্রোফাইল উদ্যোগ নিয়েছে, যেমন নতুন আইন, প্রতিষ্ঠান গঠন ও রাজনৈতিক ব্যক্তিদের গ্রেফতার, কিন্তু বাস্তব ফলাফল খুবই সীমিত। সমস্যা হলো, দুর্নীতি দমনের দায়িত্ব যাদের হাতে, খোদ সেই দুর্নীতি দমন কমিশনের আমলারাও দুর্নীতিতে চ্যাম্পিয়ন। কোনো ব্যক্তির কাছ থেকে ঘুষ নিয়ে তাকে দুর্নীতির অভিযোগ থেকে রেহাই দেওয়া কিংবা কেউ ঘুষ না দিলে তাকে দুর্নীতির অভিযোগে ফাঁসিয়ে দেবার যথেষ্ট ক্ষমতা দুর্নীতি দমন কমিশনের তদন্ত কর্মকর্তার হাতে রয়েছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে দুদকের আমলারা নিজেরাই দুর্নীতিতে জড়িয়ে পড়ে। গত ১৬ বছরে দুদকের ২৩৮ জন কর্মকর্তা ও কর্মচারী ঘুষ, জালিয়াতি, প্রতারণা ও দুর্নীতির মতো অপরাধে জড়িত থাকার কারণে শাস্তি পেয়েছে। শুধুমাত্র গত বছরই ৯ জন কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছে এবং বর্তমানে ১৩ জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও ২৫ জনের বিরুদ্ধে অভ্যন্তরীণ দুর্নীতি তদন্ত চলছে। এমনকি খোদ দুদকের চেয়ারম্যানের বিরুদ্ধেও রয়েছে দুর্নীতির অভিযোগ। এই তথ্যগুলো হলো সংবাদে আসা তথ্য। প্রকৃতপক্ষে ভেতরের অবস্থা যে আরও কত ভয়াবহ সেটা এসব তথ্য থেকেই অনুমান করা যায়। দর্শক, প্রশ্ন এখন আপনার কাছে, বাংলাদেশের নিয়মতান্ত্রিক যে দুর্নীতি চলমান তা আপনি কিভাবে দূর করবেন? আইন, কমিশন এই সব কিছুই দুর্নীতিগ্রস্ত। এই পুরো ব্যবস্থার মূলোৎপাটন করে নতুন করে ঢেলে সাজানো ছাড়া ভিন্ন কোনো উপায় আপনার জানা আছে কি?